আপনাদের জানিয়ে দিই, আজ ভোরে শহরে যে দুর্ঘটনা ঘটেছে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের সেনা মহড়ায় যে বিপত্তি ঘটেছে তার ভিত্তিতে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সেনার ব্যারিকেড কাটিয়ে মহড়ার মধ্যে ঢুকে পড়ে বাইকের একটি অডি কোত্র গাড়ি। শুধুই দুটো ব্যারিকেডে ধাক্কা নয়, ইউটার্ন নিয়ে পালাতে গিয়ে বেপরোয়াভাবে বায়ুসেনার এয়ারম্যান অভিমন্যু গৌড়কে পিষে দিয়ে যায় গাড়িটি। তড়িঘড়ি সুরাটের বছর 21-এর ওই এয়ারম্যানকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। বায়ুসেনার কর্মীকে পিষে দেওয়ার পর চম্পট দেন চালক। পরে ফোর্ট উইলিয়ামের সামনে গাড়ি ফেলে উধাও হয়ে যান চালক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সকালেই ময়দান থানায় অভিযোগ দায়ের করে এয়ারফোর্স। আমরা পথটা অনেকটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। খিদিরপুর থেকে ফোর্ট উইলিয়ামের দিকে যাওয়ার পথে রেড রোড শুরু হওয়ার ঠিক আগের মুখটাতেই এই দুর্ঘটনা ঘটে, যেখানে সেনাবাহিনীর যে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলছিল সেখানে হঠাৎ ঢুকে পড়ে এই গাড়ি। তারপর ইউটার্ন নিয়ে পালাতে যায়, তখনই ওই সেনা জওয়ানকে পিষে দিয়ে চলে যায় গাড়ি। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে, আমরা গ্রাফিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। শ্রেয়সী, আরো একটু বিস্তারিত কোনো খবর কি পাওয়া গেল এই বিষয়ে? কিন্তু বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মেজর সিকিউরিটি ল্যাপসের বিষয়টাই সামনে আসছে। কারণ সেই সময় যে কুচকাওয়াজের যে মহড়া হচ্ছিল সেই সময় কিন্তু রাস্তায় ছিলেন আর্মির বিভিন্ন উইং, অর্থাৎ সেক্ষেত্রে আর্মি, এয়ারফোর্স, নেভি, বিএসএফ, পুলিশ প্রত্যেকে প্রচুর কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যেকেই কিন্তু কুচকাওয়াজের মহড়ায় অংশ নিচ্ছিলেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যে রাস্তাগুলো বন্ধ করা রয়েছে ব্যারিকেড দিয়ে, সেই রাস্তায় নির্দিষ্টভাবে ব্যারিকেড দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু নির্দিষ্টভাবে নজরদারি করা হয়নি। এটা কিন্তু কার্যত উঠে আসছে। কারণ প্রথম ব্যারিকেড যখন গাড়িটি ভাঙে ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের সামনে, তখন যদি সেখানে গাড়িটিকে আটকানো যেত তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। গাড়িটি সেখানে অবলীলায় ব্যারিকেড ভাঙে, যে রাস্তা বন্ধ সেই রাস্তার মধ্যে দিয়ে গাড়িটি চালায় চালক এবং চালিয়ে সেই সাউথ গেট থেকে চলে আসে ইস্ট গেটের সামনে। ইস্ট গেটের সামনেও কিন্তু ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেডও গাড়িটি তখন ভাঙে, তখনও কিন্তু তাকে আটকানো যায়নি। সেখানে কিন্তু নির্দিষ্ট সূত্র বলছে যে প্রচুর পুলিশ সেখানে ছিলেন, তা সত্ত্বেও সেখানে কিন্তু গাড়িটি আটকানো যায়নি। এবং তারপরে গাড়িটি যখন ইউটার্ন করে এগিয়ে আসে, তখন যেখান দিয়ে যাচ্ছিল গাড়িটি সেখানে কিন্তু প্রচুর সেনা জওয়ানরা, পুলিশ, বিএসএফ প্রত্যেকে উপস্থিত ছিল। কারণ তারা প্রত্যেকেই সেই সময় কিন্তু প্যারেডে অংশগ্রহণ করছিল, প্যারেডের যে মহড়া হচ্ছিল তাতে অংশগ্রহণ করছিল। ফলে তাদের পাশ দিয়ে একেবারে গাড়িটি চলে যায় এবং সেখানে যে একজন সেনা অফিসারকে চাপা দিয়ে গাড়ি চলে যায়। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে পরপর দুটো ব্যারিকেড ভাঙলো গাড়িটা, কিন্তু কোনো একটা জায়গাতেও গাড়িটাকে আটকানো সম্ভব হলো না। এমন নয় যে দুটো ব্যারিকেডের মাঝখানে ডিস্টেন্সটা খুব কম, দুটো ব্যারিকেডের মাঝখানে ডিস্টেন্সটা 200-300 অর্থাৎ কয়েকশো মিটার রয়েছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে গাড়িটিকে আটকানো সম্ভব হলো না। এমনকি প্রথম ব্যারিকেড যখন গাড়িটি ভাঙে, যে জায়গায় ভাঙছে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। অর্থাৎ সিসিটিভি ক্যামেরায় কিন্তু কার্যত দেখা যাওয়া উচিত সেই সময় যে একটা গাড়ি এভাবে একটা ব্যারিকেড ভাঙছে এবং ভেঙে এগোচ্ছে কোন দিকে, যেখানে কয়েকশো নিরাপত্তা কর্মীরা, অর্থাৎ সেটা আর্মির হতে পারে, সেটা বিএসএফ এর হতে পারে, সেটা পুলিশের হতে পারে, তারা সেই সময় তখন প্যারেডে অংশগ্রহণ করছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা গাড়ি এভাবে বেপরোয়াভাবে চলে এলো এবং সেক্ষেত্রে তাকে আটকানো হলো না। সেই জায়গাটাতেই কিন্তু মেজর একটা ল্যাপস চোখে পড়ছে সিকিউরিটি। একেবারেই শ্রেয়সী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নিশ্চয়ই নিরাপত্তা ঢিলেঢালা পরিস্থিতি ছিল, না হলে কিভাবে ব্যারিকেড ভেঙে একটা অডি ঢুকে পড়তে পারে, একজনকে পিষে দিয়ে চম্পট দিতে পারেন চালক। কি বলেছেন কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর, পুরো কাজটা আমরা শুনবো। সিসি ক্যামেরাতে কিছু পেয়েছি, উই আর আইডেন্টিফাইং দ্য পারসন কনসার্ন। আপাতত একজনই মনে হচ্ছে। সে কি এখানে গাড়ি লক করে দিয়ে তাহলে লক করেনি, গাড়িটা রেখে পালিয়ে গেছে। গার্ডরেল গুলো আছে, গার্ডরেল গুলোকে ক্রস করে বেরিয়ে গেছে। তো দ্যাট ইজ আ ভেরি আনপ্রেসিডেন্টেড কাইন্ড অফ থিং। তো উইল টেক কেয়ার। স্যার, এই দিক দিয়ে গাড়িটি এসেছিল বলে এ করা হচ্ছে, কিন্তু এই দিকে তো ব্রিজের ওদিকে বা হেস্টিংসের ওখানে রাস্তা ব্লক করা থাকে, তাহলে গাড়িটি আমরা দেখছি, সবটাই আমরা দেখছি। সেনা হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কি বলেছেন তিনি শুনবো। আমি শুনেছি খুব স্যাড ইনসিডেন্ট এবং
এই হচ্ছে প্রবলেম। এমনভাবে দেখছি প্যারেড হচ্ছে, টোটাল জায়গাটা ব্যারিকেড করা আছে, তা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে চলে এসে যদি ঠিক থাকে, নিজে সুস্থ থাকে, কেউ এটা করতে পারে? এটা আমরা খুব স্ট্রং অ্যাকশন নেবো। এটা খুবই আনফর্চুনেট, খুব সিরিয়াস। এবং আমি নিজেও এখন হসপিটালে যাব, মানে অলরেডি আমার পুলিশ কমিশনার গিয়ে ঘুরে এসেছে। আমরা বলছি অল স্ট্রং অ্যাকশন ইজ টু বি টেকেন। খুবই আনফর্চুনেট এবং খুবই স্যাড। এবং আমি জানি না কারা এরকম ভাবে গাড়ি চালায়। যারা এরকম ভাবে গাড়ি চালায় তাদের গাড়ি চালানোর কোনো অধিকার নেই। এবং আমি নিজে যাচ্ছি এখন। ফেলে যাওয়া ঘাতক গাড়ি একমাত্র সূত্র এই মুহূর্তে পুলিশের কাছে। এই গাড়ির সম্পর্কে কোনো নতুন তথ্য পাওয়া যাচ্ছে কিনা এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। সিজার রয়েছে কলকাতার অডি শোরুমের সামনে, যে শোরুম থেকে এই গাড়ি কেনা হয়েছিল বলে জানা যাচ্ছে। সিজার, এই ফেলে যাওয়া ঘাতক অডি সম্পর্কে আর কোন কোন তথ্য পাওয়া গেল এখন অবধি? দেখো পিউ, আমি এই মুহূর্তে 9 নম্বর এজেসি বোস রোডে অডির যে কলকাতার শোরুম সেখানে দাঁড়িয়ে আছি। এখান থেকেই কিন্তু গত 6 তারিখ এই অডি কোত্র যে গাড়িটি সেটাকে ডেলিভারি দেওয়া হয়েছিল। আমরা শোরুমের যারা কর্মচারী তাদের সঙ্গে কথা বলেছি, তারাও মনে করতে পারছেন এবং 6 তারিখে নিজে মোহাম্মদ সৌরভের ছেলে নিজে এসে কিন্তু গাড়ির ডেলিভারি নিয়েছিলেন বলে আমরা জানতে পারছি। এই গাড়ির সম্পর্কে যে স্পেসিফিকেশনগুলো পাওয়া যাচ্ছে, যে 6 সিটার গাড়ি, 3000 সিসির ইঞ্জিনের ক্ষমতা এবং 6 সিলিন্ডারের এই গাড়ি এবং প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন, এবং এই গাড়ি প্রায় 240 থেকে 250 কিলোমিটার বেগে দৌড়তে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে গাড়ি লক হয়ে যাওয়ার ব্যাপারটা বলা হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা জানা যাচ্ছে যে কোনোভাবে যখন মোহাম্মদ সৌরভের ছেলে এইভাবে পালাচ্ছিল, ইউটার্ন করে যখন আবার খিদিরপুরের দিকে পালাচ্ছিল, তখন মিসহ্যান্ডলিংয়ের ফলেই গাড়িটি লক হয়ে যায়। না হলে এটা কিন্তু মনে করা হচ্ছে, না হলে কিন্তু মোহাম্মদ সৌরভের ছেলে গাড়িটা নিয়ে পালিয়ে যেত এবং সেক্ষেত্রে হয়তো ঘাতক গাড়িটাকে ধরা আরো কঠিন হতো, বা ঘাতক কে, অর্থাৎ কে গাড়ি চালাচ্ছিল সেটা আইডেন্টিফাই করা কিন্তু আরো কঠিন। সিজার, তার মানে গাড়িটা স্বেচ্ছায় ফেলে রেখে যায়নি চালক, বাধ্য হয়ে ফেলে যেতে হয়েছে? অবশ্যই না, স্বেচ্ছায় ফেলে রাখেনি। গাড়িটি হঠাৎ করেই বিকল হয়ে যায়। দুবার ধাক্কা লাগার পরে গাড়ির কিছু যেমন যন্ত্রাংশে ক্ষতি হয়েছে, যন্ত্রাংশ ক্ষতি হওয়ার পরে যখন পালিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গাড়িটি লক হয়ে যায় এবং সেই জন্যই কার্যত সে গাড়িটা ফেলে সে চলে যায় এবং তারও কিছু ইনজুরি হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা কিন্তু পুলিশের থেকে জানতে পারছি। একটু আগেই পুলিশের পক্ষ থেকে, ময়দান থানার পক্ষ থেকে এবং ডিডির পক্ষ থেকেও কিন্তু এই শোরুমে এসেছিলেন অফিসাররা, তারাও বিস্তারিত খবর নিয়ে গেছেন এবং গাড়ির যে স্পেসিফিকেশন সেগুলো সম্পর্কে তারা জেনে গেছেন। এবং সেই জায়গা থেকে এটা আরো প্রমাণিত হচ্ছে যে যদি গাড়িটি বিকল না হতো তাহলে এই ঘাতক গাড়িটিকে পাওয়াটাও যেমন কঠিন হতো, তার পাশাপাশি কে গাড়ি চালাচ্ছিল সেটা আইডেন্টিফাই করা আরো কঠিন হতো। পিউ, সিজার, মাত্র দিন 10 আগে কেনা এই অডি, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কি হয়ে গিয়েছিল? যদি হয়ে থাকে কার নামে? না, রেজিস্ট্রেশন হয়নি, টেম্পোরারি রেজিস্ট্রেশন ছিল এবং যারা প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন সেই টেম্পোরারি রেজিস্ট্রেশনের কাগজও কিন্তু ঘাতক গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি ছিঁড়ে ফেলে গেছেন। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে তিনি মত্ত ছিলেন, হয়তো মত্ত থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি, কিন্তু তারপরেও খুব ঠান্ডা মাথায় সে কিন্তু রেজিস্ট্রেশনের কাগজ ছিঁড়ে যাতে গাড়িটি আইডেন্টিফাই করা না যায় সেই জিনিসগুলো তিনি করার চেষ্টা করেছেন। অর্থাৎ প্রমাণ লোপাটের সার্বিক যে চেষ্টা তিনি কিন্তু করেছেন, কিন্তু তারপরেও তিনি কোনোভাবে ভুল করে চালানটা ফেলে রেখে গিয়েছিলেন। সেই চালান থেকেই কিন্তু প্রাথমিকভাবে জানা যায় যে গাড়ির মালিকের নাম কি, গাড়ির মালিকের অ্যাড্রেস কি, এবং অনেকটাই পুলিশের পক্ষে কাজ সুবিধা হয় গাড়ির মালিককে আইডেন্টিফাই করার ক্ষেত্রে। পিউ, সিজার, অনেক ধন্যবাদ। আমরা আবার পরে তোমার সঙ্গে কথা বলবো আর কোন কোন তথ্য আমাদের দর্শকদের আমরা সামনে আনতে পারি। 24 ঘন্টা সবসময় নজর রেখেছে, তবে আমরা পৌঁছে গিয়েছিলাম এই আম্বিয়া, যাকে সন্দেহ করা হচ্ছে গাড়ি চালাচ্ছিল বলে, তার অফিসে, তার বাড়িতে বেপাত্তা আম্বিয়া। এই মুহূর্তে বড় আগুন লেগে গিয়েছে ব্রেস্ট ব্রিজ সংলগ্ন ঝুপড়িতে। দমকলের 3টে ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। ব্রেস্ট ব্রিজ সংলগ্ন ঝুপড়িতে হঠাৎই কি করে আগুন লাগলো তা অবশ্য এখনো সামনে আসেনি, তবে ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন তারা চেষ্টা চালাচ্ছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বড় আগুন লেগে গিয়েছিল কলকাতার অন্য প্রান্তে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সন্দীপ প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সন্দীপ, কি অবস্থা এখন? এখন থেকে 8 ঘন্টা আগে ব্রিজ সংলগ্ন স্টেশন সংলগ্ন যে ঝুঁকি আছে সেই ঝুঁকিতে কিন্তু আগুন দেখা গিয়েছে। সবচেয়ে বড় কথা, এই ঝুঁকিতে কিন্তু প্রায় 100টা পরিবার ওখানে থাকে। এখন থেকে ঠিক 8 ঘন্টা আগে ওই আগুন দেখা গেলেও কি কারণে আগুনে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। প্রাথমিক যেটা অনুমান করা হচ্ছে, এই মানে দুপুরবেলা রান্না করার সময় কোনো একটা গ্যাস সিলিন্ডার থেকে কিন্তু ওখানে আগুন লেগেছে। আগুন কত বড়?
হ্যাঁ দেখো, ঘটনাস্থলে 3টি ইঞ্জিন এখনো পর্যন্ত আছে, বেশ কটা ঝুঁকি পুড়ে গেছে। আর যাতে বেশি মানে এই আগুন যাতে বেশি মানে ছড়াতে না পারে সেই জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। দমকল কর্মীদের কাছে এখন যা জানা যাচ্ছে আগুন যাতে না ছড়াতে পারে তারা চেষ্টা করছে। 3টে ইঞ্জিন ঘটনাস্থলে আছে, এখনো পর্যন্ত 2-3টে ঝুঁকি কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। 2-3টে ঝুপড়ি পুড়ে ছাই, আরো পুড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। ফায়ার অ্যারেস্ট সম্ভব হয়েছে এখন অবধি? সম্ভাবনা কিন্তু এখনো আছে, কিন্তু মানে মেন উৎস যেখানটায় সেখানে নিভিয়ে যাওয়া হলে যেহেতু সবই ওই বাসের বা এই টাইপের ইয়ে দিয়ে সব ঝুঁকিগুলো করা হয়েছে, আগুন কিন্তু বেড়ে যাচ্ছে। দমকল কর্মী ফলে আগুন আরো বেশি বড় আকার নেওয়ার একটা সম্ভাবনা উঠে আসছে। অনেক ধন্যবাদ সন্দীপ, আমরা আবার পরে তোমার থেকে খোঁজ খবর নেব। এই মুহূর্তে বেশ বড় আকার নিয়েছে ব্রেস ব্রিজ সংলগ্ন ঝুপড়িতে এই আগুন। কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি, দমকলের চেষ্টা চলছে। এবার চোখ রাখবো রেড রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় যে বায়ুসেনা কর্মীর মৃত্যু হয়েছে সে খবরে। দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, আপনাদের দেখিয়েছি সেই বক্তব্য বিরতির আগেই। কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম যে সাসপেক্টেড অভিযুক্ত আম্বিয়া তৃণমূল নেতা মোহাম্মদ সোহরাবের ছেলে, তার বাড়িতে, তার অফিসে, ছেলে বাবা কারোর কোনো পাত্তা পাওয়া যায়নি। জোড়াসাঁকো ফলপট্টির বার্মান স্ট্রিটের 1E অ্যাড্রেস মুসাদ্দি বিজনেস প্রাইভেট লিমিটেড, এই ঠিকানাতেই কিন্তু ঘাতক অডিটি রেজিস্ট্রি করা হয়েছিল এবং মোহন মোটরস থেকে পাওয়া যে কাগজ সেই কাগজে কিন্তু এই ঠিকানাই রয়েছে। এবং স্থানীয়ভাবে কিন্তু মানুষ জানেন এই অফিসটি হচ্ছে প্রাক্তন বিধায়ক এবং বর্তমান তৃণমূল নেতা মোহাম্মদ সোহরাবের অফিস। আমরা সেই অফিসে এই মুহূর্তে রয়েছি। সোহরাব আছেন অফিসে? না। উনার ছেলে কি আছেন? না। উনার ছেলে কি নিয়মিত বসেন? বড় ছেলে আসছে? আসেনি আজকে কালকে আসেনি। আমি সৌরভ। হ্যাঁ, আম্বিয়া সৌরভ। আম্বিয়া সৌরভ আজকে নেই? নেই, কালকে भी এসেছে না, আজকে भी আসেনি। আচ্ছা, আমরা দেখলাম যে আমরা এর ছাড়াও মোহাম্মদ সৌরভের এই অফিস ছাড়াও আরো 2টি ঠিকানায় গেছিলাম এবং সেখানেও দেখেছি মোহাম্মদ সৌরভ বা তার ছেলে আম্বিয়া সৌরভ, যাকে সন্দেহ করা হচ্ছে তিনিই গাড়ি চালাচ্ছিলেন, তার কিন্তু খোঁজ মেলেনি। কার্যত তিনি ফেরার এবং সেই জায়গা থেকেই পুলিশের সন্দেহ এটাই জোরালো হচ্ছে আম্বিয়া সৌরভ নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং দুর্ঘটনার পর তিনি কিন্তু পালিয়ে গেছেন। ক্যামেরায় দেবজ্যোতি ঘোষের সঙ্গে সিজার মণ্ডল, 24 ঘন্টা। সকালে কিন্তু এই গেটটা ছিল খোলা। আমরা যখনই ভেতরে প্রবেশ করি তখনই আমাদের ক্যামেরা দেখে বেশ কয়েকজন লোক এসে আমাদের ভেতরে ঢুকতে বাধা দেন। তারা বলেন এখানে নাকি থাকেনই না মোহাম্মদ সৌরভ এবং তার ছেলে। কিন্তু যখন আমরা সকালে এসেছি তখন কিন্তু ভেতরের লেটার বক্সে দেখেছি মোহাম্মদ সৌরভ এবং তার ছেলের নাম উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে। তবে তারা গেলেন কোথায়? দীর্ঘদিনের এই পুরনো বাড়ি ছেড়ে তারা কি উধাও হয়ে গেলেন? প্রশ্ন উঠছে এটাই। 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবজ্যোতি দত্তের সঙ্গে সিজার মণ্ডল ও সোমা দাস, কলকাতা। বাবা ছেলের এই হঠাৎ বেপাত্তা হয়ে যাওয়ায় সন্দেহকে আরো গাঢ় করছে। তাহলে কি সত্যি আম্বিয়া নিজেই গাড়িটা চালাচ্ছিলেন? 24 ঘন্টা নজর রাখছে পুরো ঘটনার দিকে। এখন এ পর্যন্ত রয়েছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন 24 ঘন্টা।